হিরণ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ভয়ঙ্কর এক দৃশ্য। আগুন, উত্তপ্ত আগুনে জ্বলছে যাচ্ছে চারিপাশ। সে আগুনের ভেতর থেকে চিৎকার করছে বাণী আর বন্যী। ইতিমধ্যে তাদের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। শুভ্রদেহী মেয়ে দুটোর শরীর পুড়ে ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। বাকিটার ভাবতে পারে না হিরণ। দুহাতে নিজের মাথা চেপে ধরে। মাথায় আঘাতের যন্ত্রণা তাকে একটুও পীড়া দিতে পারছে না, যতটা পীড়া তাকে অন্তরের দহন দিচ্ছে। হিরণ হাঁসফাঁস করে। অক্সিজেনের অভাব বোধ করছে সে। চারিদিকে এলোমেলো দৃষ্টি মেলে তাকায়, কাউকে পায় না। জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করে সে বড্ড অসহায়। কাকে ডাকবে সে সাহায্যের জন্য? কে তাকে সাহায্য করবে? কেউ না। ইহজগতের কাছে সে ঘৃণিত এক চরিত্র। উপরওয়ালা সেসবে তো হিরণ কখনো বিশ্বাসই করে না। তীব্র যন্ত্রণা সইতে না পেরে হিরণ দুহাতে মাথার চুল চেপে ধরে মেঝেতে গা এলিয়ে দেয়। পুরো শরীরটা কুঁচো করে কাত হয়ে শুয়ে পড়ে। অদ্ভুত করুণ আর্তনাদ করে ওঠে সে আর্তনাদের স্বর পৌঁছে যায় 4 দেয়াল ভেদ করে সেলের বাহিরে। দুজন নিরাপত্তা কর্মী বাহির থেকে বিস্ময়কর দৃষ্টি মেলে দেখে সে দৃশ্য। মনে মনে প্রশ্ন জাগে, কি হয়েছে এই লোকটার? প্রতিদিন তো এই লোকটাকে কতই না শারীরিক আঘাত দেওয়া হয়, তখন তো এভাবে দুনিয়া কাঁপানো আর্তনাদ করে না। আজ কি হলো? হিরণের চিৎকার প্রতিটা দেয়ালে ঝংকার তোলে। যে কেউ শুনলে মনে করবে যেন কোনো নিকৃষ্ট পাপীকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। সেই দমফাটা চিৎকার বিরক্ত হয় নিরাপত্তা কর্মীরা। 3 জন ভেতরে প্রবেশ করে। রাগেশ্বরে ধমকে হিরণকে চুপ হতে বলে। হিরণের মস্তিষ্কে সেসব কথা পৌঁছায় না। হিরণের কর্মীরা বিরক্ত হয়। এবার পরে থাকা দেহটাকে শক্ত বুট শুয়ের আঘাতে দামানোর চেষ্টা করে, কিন্তু একটা লাথিও হিরণকে স্পর্শ করছিল না। সে জগৎ থেকে বিচ্ছিন্ন এই মুহূর্তে। মনে হচ্ছে তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। মানুষ দুটো আর নেই, এই ভাবনাটুকু যথেষ্ট হিরণের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে। হিরণের চিৎকার ধীরে ধীরে থামে। চোখ জোড়া বুজে পড়ে রয় সে। চোখের সামনে ভেসে ওঠে অতীত, কোনো এক বৃষ্টিস্নাত মধ্যরাতের ঘটনা। হিরণ নিজের রুমে সোফায় বসেছিল। পাশের রুম হতে ভেসে আসছে বাণীর চিৎকার। 2 হাত পা বাঁধা অবস্থায় তড়পাচ্ছে, চিৎকার করছে। সে চিৎকার হিরণ নীরবে শুনে, তবে তার কাছে করার মতো কিছুই ছিল না। 6 মাসে প্রেগনেন্ট তখন বাণী। সামান্য সুযোগ পেলেই আত্মহত্যার চেষ্টা করে। সারাটা দিন তাকে প্রতিহত করাটা অসম্ভব ছিল হিরণের কাছে। বাধ্য হয়ে এই পন্থা। ধীরে ধীরে চিৎকারের মাত্রা কমে আসে। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়, ঘুমিয়ে পড়েছে কিনা দেখার জন্য। পাশের রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতে দেখতে পায় বাণী বিছানার সঙ্গে লেপ্টে আছে। এখন আর হাত পা ছোড়াছুড়ি করছে না। ঘুমিয়ে পড়েছে ভেবে হিরণ এগিয়ে যায় গায়ে কম্বল টেনে দিতে, কিন্তু কাছে যেতেই টের পায় বাণী ঘুমায়নি, বরং নিস্তেজ হয়ে পড়েছে। অদ্ভুত ভঙ্গিতে এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। হিরণ ত্রস্ত হয়ে এগিয়ে যায়। দ্রুত ভঙ্গিতে বাণীর হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। হাত ছাড় পেতে বাণী 2 হাতের সামান্য উঁচু পেটটা খামচে ধরে ছটফট করতে থাকে। চোখ মুখ খিচে বন্ধ করে অস্ফুট মা বলে কাঁদতে থাকে। হিরণ অস্থির হয়ে ওঠে। বাণীকে আঁকড়ে বুকে নিয়ে নেয়। চিন্তিত স্বরে জানতে চায়, ব্যথা করছে? ডাক্তার ডাকবো? নিস্তেজ বাণীর তীব্র যন্ত্রণার মাঝেও জেদ দেখিয়ে নিজেকে হিরণের থেকে ছাড়িয়ে নেয়। বসে কুজো হয়ে ছটফট করতে থাকে। হিরণ বাণীর মুখোমুখি হয়ে বসে। তার চোখ ছলছল করছে। বাণীকে ধরার সাহস পাচ্ছে না। অতিরিক্ত চেঁচামেচির ফলে সাময়িক পেট ব্যথা উঠেছিল। ধীরে ধীরে ব্যথাটা কমে আসতে বাণী পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। হুঁশ ভুলে অসার দেহটা সামনের দিকে সামান্য ঝুঁকে। মাথাটা গিয়ে ঠেকে হিরণের বুকে। হিরণ আগলে ধরে। হুঁশ থাকলে বাণী কখনো এই কাজটা করতো না। তবুও হিরণ প্রশান্তি অনুভব করে, সেই সঙ্গে সূক্ষ্ম ব্যথা। ঘোলাটে দৃষ্টি মেলে সে বাণীর হাত পায়ের দিকে তাকায়। বেঁধে রাখার ফলে লাল কালশিটে মিলিয়ে দাগ পড়ে গিয়েছে। হিরণ পাথরের ন্যায় বসে রয়। বাণীর গায়ের আঘাতের দাগগুলো তার ভালোবাসার গালে সজোরে চড়ের ন্যায় ছিল। চোখে আঙুল দিয়ে হিরণকে বলেছিল, তোর ভালোবাসা এই মেয়েটার জন্য কতটা সঙ্গীন তা দেখে নে। অতীত থেকে বেরিয়ে আসে হিরণ। সচেতন মন আওড়ায় তার ভালোবাসা কেবল বাণীর জন্য সঙ্গীত ছিল না, বরং তার জন্যও সঙ্গীন। এতটাই সঙ্গীন যে হিরণের জীবন মরণ এখন ওই দুটো মানুষের অস্তিত্বের উপর নির্ভর করে। মেজর দুর্জয়ের জরুরি তলবে 5 জন লেফটেন্যান্ট এসে উপস্থিত হয়েছেন মিটিং রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল জুলফিকার মুস্তফা সহ আরও বেশ কজন সিনিয়র কর্নেল। প্রত্যেকের চোখে মুখে উৎকণ্ঠা। সকলে এসে উপস্থিত হতে জুলফিকার বলেন, বলো দুর্জয়, কি বলবে বলে সবাইকে ডেকেছো তুমি? দুর্জয় কোনো ভনিতা না করে স্পষ্ট গলায় বলে, বসুমতী শপিং কমপ্লেক্সের একটা ট্রেলার ছিল। মূল অ্যাটাক এখনো পেন্ডিং অবস্থায় আছে। সবাই বিস্মিত হয়। একজন কর্নেল বলে ওঠে, কি বলছো তুমি এসব? দুর্জয় কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে ডেস্কের উপর থাকা একটা ল্যাপটপ ওপেন করে একটা ভিডিও প্লে করে। স্ক্রিনে ভেসে ওঠে সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট সময়ের ক্লিপ। ফুটেজটা হিরণকে যেই সেলে রাখা হয়েছে সেখানকার
চিত্রপটের। সম্পূর্ণ ক্লিপটুকু দেখতে সৈন্যরা থমথমে মুখে একে অপরের দিকে চাওয়াচাই করে। সিনিয়র একজন কর্নেল চিন্তার ভারটুকু বইতে না পেরে বসে পড়েন। শান্ত স্বরে বলে, এর শেষ কোথায়? দেশটা এদের কি ক্ষতি করেছে? জনগণের বিশ্বাস হারাতে বসেছে আমাদের প্রতি। ওরা এটা দেখবে না যে আমাদের বাহিনী কতগুলো রাত নির্ঘুম পার করেছে তাদের জীবন রক্ষার জন্য। ওরা শুধু জানবে সামরিক বাহিনীর উপস্থিতিতে গদ্দাররা দেশের মাটিতে একের পর এক হামলা চালাচ্ছে। দুর্জয় শীতল গলায় বলে, ইনশাল্লাহ আমরা সবটা সামলে নিব স্যার। সাদাতও পেছন থেকে বলে ওঠে, জি স্যার, শপিং কমপ্লেক্সের হামলাটার মতো এই হামলাও আমরা সফল হতে দিব না। সাহেব ভুরু কুচকে বলে, একটাও ক্লু রাখেনি ওরা। খুব পাকা খেলোয়াড়। যতবার আমরা এদের আস্তানা খুঁজে বের করার জন্য কোনো ক্লু ধরে এগিয়েছি ততবারই বিফল হয়েছি। জুলফিকার মুস্তফা গম্ভীর স্বরে বলে, কারণ সেই ক্লু হিরণের মসজিদেই সাজানো, যেন আমরা সেই ক্লু ফলো করে নিজেদের সময় অপচয় করি। যাদের দিয়ে ওর আসল হামলাটা করানোর ফোন দিয়ে এঁটেছে তাদের আস্তানার কোনো হদিশ খুঁজে পাওয়ার উপায় রাখেনি সে। সাহেব বিজ্ঞের ন্যায় জুলফিকার মুস্তফার কথা শুনে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনেও ভবিষ্যৎ শ্বশুরের কথায় মুগ্ধ না হয়ে পারে না সে। জুলফিকার স্যার একদম তার মতোই চতুর, সহজে মধ্যা ধরতে পারে। ইয়াসমিনকে প্রশ্ন করতে হবে তিনি কি সবসময় নিজের আব্বুর মতো কাউকেই জীবনসঙ্গী হিসেবে চাইতো কিনা, না হলে শ্বশুর জামাই ইকুয়াল লেভেলের বুদ্ধিমান কিভাবে হবে। দুর্জয় বলে, প্রতিটা বিভাগে অবস্থানরত সৈন্যদের অ্যালার্ট করতে হবে আমাদের। আসন্ন বিপদ ঠেকাতে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ বাড়ানোর জন্য আপিল করতে হবে। রাজধানীর প্রতিটা পয়েন্টে নিরাপত্তা জোরদার করা জরুরি। আমার মনে হয় হিরণে টার্গেট হবে অতিরিক্ত জনবহুল জায়গাগুলো। যত বেশি মানুষের জীবন ঝুঁকিতে থাকবে ততই তৃপ্তি পাবেও। সকলে দুর্জয়ের সঙ্গে একমত পোষণ করে। সৈন্যরা নিজেদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলাপে মনোযোগী হয়। তাদের ফুরসত নেই। মস্তিষ্কে আর পিঠে খুব ভার বয়ে বেড়াচ্ছে তারা। এতগুলো মানুষের ভরসার ভার, এতগুলো মানুষের জীবনের ভার, সবটা তাদের দায়িত্ব এখন। যে কোনো মূল্যে একটা বড় অঘটন তাদের রুখতে হবে। মিটিং সেরে কেবল বের হলো সাদাত। পকেট থেকে ফোনটা বের করে ঘরে মাকে কল করবে বলে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখে একটা আননোন নাম্বার হতে 12টা মিস কলের নোটিফিকেশনটা জলজল করছে। সাদাত ভুরুকুচকে তা দেখে। সর্বশেষ কলটা এসেছে ঠিক 27 মিনিট আগে। সাদাতের ফোনটা সাইলেন্ট মোডে ছিল বলে সে টের পায়নি। গুরুত্বপূর্ণ কোনো কল হতে পারে ভেবে সে কল ব্যাক করে। মিনিট গণনার পূর্বেই কলটা রিসিভ হয়। অপর প্রান্ত হতে একটা ক্যাটকেটে নারীর স্বর বলে ওঠে, এই ছেলে কতক্ষণ ধরে ফোন দিচ্ছে তোমাকে? রিংটনের আওয়াজ কি কানে পৌঁছায়নি তোমার? সাদাত বিস্মিত হয়ে ফোনটা কানের থেকে এক হাত দূরে সরিয়ে বলে। কণ্ঠটা এবং কথার ধরনটা চিনতে ভুল করে না সে। এই ধমকাধমকিটা না দেশ ছেড়ে বিদায় হয়েছিল, আবার এই দেশের মাটিতে ফিরে এসেছে কি সেকেন্ড হ্যান্ড এম্বার্সমেন্ট এবং প্যানিক অ্যাটাক দিয়ে সাদাতের জীবনটা আঙ্গার করতে। সাদাত বিস্ময়তা কাটিয়ে ফোনটা কানে চেপে ধরে শান্ত স্বরে শুধায়, ফোন সাইলেন্ট ছিল, বলো কেন কল দিয়েছো? বিরক্ত এবং রাগ মিশ্রিত স্বরটা অপর পাশ হতে আবার ধমকে ওঠে, এয়ারপোর্টে আছি আমি। তোমার দেশি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমার লাগেজটা হারিয়ে ফেলেছে। ভাবা যায় কতটা ইরেসপন্সিবল। আই উইল শু দেম। সাদাত দ্বিতীয় দফা অবাক হয়। এই মহিলার লাগেজ হারানো গিয়েছে, এতে সাদাতের কি করার থাকতে পারে? সাদাত তো আর এয়ারপোর্টের সর্বোচ্চ পদের অথরিটি নয়, তবে তার কাছে এরকম অভিযোগের মানে কি? সাদাত ভদ্র সুরে বলে, ভুল নম্বরে কল করেছো তুমি। তোমার উচিত এই ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করা। তাতেও কাজ না হলে থানায় গিয়ে জিডি করো। আই এম শিওর কোথাও না কোথাও থেকে অবশ্যই তুমি হেল্প পাবে। এক্সকিউজ মি, ইউ থিঙ্ক আমি এখন এয়ারপোর্ট থেকে থানায় চক্কর কাটবো? এতটুকু ম্যানার্স নেই তোমার মধ্যে? ও গড, এই ছেলে তুমি ভুলে গিয়েছো 4 মাস আগে জঙ্গলে আই সেভ ইউ। আমি না থাকলে ওই যোগটা তোমার শরীরের সকল রক্ত পান করে নিত। তারপর সাদাত ফোরন কাটে, এনাফ, যথেষ্ট হয়েছে, আসছি আমি। কত নাম্বার টার্মিনালে? কতটুকু শেষ করে দ্রুত রওনা হয় সাদাত। আর কিছুক্ষণ দেরি করলে দেখা যাবে এই মহিলা পুরো এয়ারপোর্ট মাথায় তুলে ফেলেছে। রাতের শেষ ভাগ। গভীর ঘুমে আচ্ছন্ন সুহালা বেগমের পাতলা ঘুমটা আচমকা ভেঙে যায়। অনুভব করে ভীষণ তেষ্টা পেয়েছে তার। খুলে রাখা চুলগুলো খোপায় বেঁধে তিনি রুম থেকে বেরিয়ে আসে। নিচে নেমে রান্নাঘরের দিকে এগোতেই টের পায় রান্নাঘরের লাইটটা জ্বলছে। সুহালা বেগমের ভুরু কুচকে আসে। তিনি ধীর পায়ে হেঁটে রান্নাঘরে পা রাখতেই দেখেন একজন যুবক ক্যাবিনেটের সামনে একটা কফির জার হাতে দাঁড়িয়ে আছে।
জার হতে চামচে কফি তুলে মগে মেশাচ্ছে। গায়ে তার কালো রঙা টি শার্ট আর ট্রাউজার কেবল। নিজের স্বাভাবিক বেশভূষা ছেড়ে হোম বয়ে লুকে আছে। সুহালা বেগম বলেন, আমাকে ডাকনি কেন? দুর্জয় চমকায় না, কাজে মনোযোগী থেকে শান্ত গলায় জবাব দেয়, কারণ বাবা ছোটবেলা থেকেই শিখিয়েছেন মামুনি ঘুমিয়ে থাকা অবস্থায় কখনো বিরক্ত না করতে। বাবার শেখানো বলি মনে আছে, শুধু আমার কথাই মনে নেই তাই না? দুর্জয় এবার হাতের জারটা রেখে ফিরে যায়। চোখে মুখে ক্লান্তির বদলে স্নিগ্ধতা, ঠোঁটের কোণে মৃদু হাসি। এগিয়ে এসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, I missed you and I missed my home. সুহালা বেগম হেসে বলে, তুমি গিয়ে বসো, আমি কফি বানিয়ে আনছি। দুর্জয় বাদ সেধে বলে, I can do that myself. তুমি গিয়ে ঘুমাও এখন, কাল সকালে তোমাকে ব্যস্ত রাখবো আমি। সকালে যাওয়ার আগে তোমার হাতের নাস্তাটা মিস করতে চাই না। সুহালা বেগম অবাক হয়ে বলে, কালই ফিরে যাবে তুমি? 10টা বাজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। সুহালা বেগমের মন খারাপ হলেও তিনি এই ব্যাপারে আর কথা বাড়ায় না। এসবে অভ্যস্ত আছেন তিনি, তাই কেবল পানি খেয়ে নিজের রুমে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। যাওয়ার আগে ফিরে বলে ওঠে, তোমার ফুপিকে আমি মানা করে দিয়েছি, হেনা আপার মেয়ের সঙ্গে আর ওই ব্যাপারটা আগাবে না, সাফ জানিয়েছি। উনি ভালোই খেপেছেন আমার প্রতি, চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে তিনি দেখতে চান আমার খুঁতখুঁতে স্বভাবের ছেলে কোন রাজকুমারীকে বউ করে আনবে। দুর্জয় এই কথার পিঠে কোনো প্রত্যুত্তর করে না। সুহালা বেগম নিজের মতো রুমে ফিরে যান। কফির কাপটা হাতে নিয়ে দুর্জয় নিজের রুমটাই ফিরে আসে। বারান্দায় গিয়ে রেলিংয়ের কার্নিশ ঘেঁষে দাঁড়ায়। মনে মনে চলছে অদ্ভুত সব ভাবনা। সেলফ রিয়েলাইজেশন ব্যাপারটা তার রাতের ঘুম অনেকটাই কেড়ে নিয়েছে বলা চলে। হাতে দুটো অপশন আছে তার, মনকে বুড়ো আঙুল দেখিয়ে দুপা পিছিয়ে যাওয়া, আর না হয় নিজের মনকে স্রোতের সঙ্গে ছেড়ে দেওয়া। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে কফির কাপে চুমুক বসিয়ে নিশুতি আকাশের পানে চায়। আকাশ যেন সঙ্গে সঙ্গে দুর্জয়কে দেখে ঠাট্টা সুরে বলল, প্রকৃতি বড় অদ্ভুত দুর্জয়। 13টা বছর আগে যেই মেয়ের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না তোমার, আজ সেই মেয়েটাই তোমার আগ্রহ, চিন্তা ও মায়ার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আইরনি। দুর্জয় নীরব হয়, আকাশের দিকে নির্লিপ্ত তাকিয়ে রয়। তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে হাজারটা চিন্তা। অবাধ্য মন তাকে শাসায়। শি ওয়াজ রেফট। দুর্জয় ক্ষীণ স্বরে বলে, ওর দোষ নেই তাতে। মন দমে না, তাকে রিয়েলিটি চেক দিতে শুধায়, 13 বছর আগের বাণী এবং বর্তমানের বাণীর মাঝে আকাশ পাতাল ফারাক আছে দুর্জয়। শি ইজ সেন্সিটিভ, ইউ ক্যান্ট হ্যান্ডেল হার। দুর্জয় স্ফুট বলে ওঠে, I will handle her carefully. অসভ্য মনটা ফের তাকে ছুড়ে দেয় আরেকটা ভাবনা। ও একা নয়, একটা বাচ্চাও আছে ওর। এবার দুর্জয় আপন মনে পরিষ্কার গলায় বলে ওঠে, I can handle both of them delicately. সকালে স্নিগ্ধ শীতল আবহাওয়া বিরাজ করছে চারিদিকে। ঘড়ি ধরে কেবল 25 মিনিট সময় বরাদ্দ করে পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে হাজির হয়েছে সাদাত। দূর হতে দৃশানকে দেখতে নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে যায়। গতরাতে এয়ারপোর্টে বেশিক্ষণ সময় দিতে পারেনি সে, গুরুত্বপূর্ণ কল আসে ফিরে যেতে হয়েছিল। দৃশানের ওই লাগেজ ব্যতীত অন্য কোনো ব্যাপারে আর কথা বলার সুযোগই হয়নি। টেবিলের কাছাকাছি যেতেই সাদাত চোখ ছানা বড়া করে একবার দৃশানের দিকে তাকায়, আরেকবার টেবিল ভর্তি খাবারের দিকে। কোন আইটেমটা নেই টেবিলে? নিহারি, পরোটা, মুরগির লাল ভুনা, আচারি খিচুড়ি ইত্যাদি। লং টাইম ফ্লাইটে জার্নি করার ফলস্বরূপ হয়তো খিদেটা একটু বেশিই লেগেছে। খাওয়া দাওয়ায় ব্যস্ত দৃশান সাদাতকে লক্ষ্য করতেই বলে, হাই ছেলে, কি অবস্থা তোমার? সাদাতের বিস্মিত মুখটা মুহূর্তেই চুপসে যায়। চেয়ার টেনে বসতে বসতে বলে, আমাকে ছেলে বলে ডাকতে মানা করেছিলাম না? পছন্দ না আমার। দৃশান হাতের ছেঁড়া পরোটার অংশটুকু নেহারি ছোলে ডুবিয়ে মুখে পুড়ে অবাক স্বরে বলে, একজন ছেলে মানুষকে ছেলে ডাকবো না তো কি ডাকবো? তুমি কি ছেলে না? গিয়ে ডাকবো নাকি মেয়ে? সাদাতের মুখটা এম্বারেসমেন্টে আরো চুপসে যায়। সে চাপা ক্ষোভ নিয়ে বলে, তুমি কি শুধুই আমাকে এরকম লজ্জায় ফেলো নাকি সবাইকেই? হ্যাঁ। দৃশান ভাবলেশীন ভঙ্গিতে বলে, যারা সেধে লজ্জাকর পরিস্থিতিতে পড়তে চায় শুধুই তাদের। সাদাত চুপ হয়ে যায়। দেখা গেল সে কিছু বলল, সেটা জেদ ধরে দৃশান নামরা আবার তাকে লজ্জা দিল। দৃশান নিজেই বলে, হ্যাভ ব্রেকফাস্ট। সাদাত গলা ছেড়ে বলে, আমি নাস্তা করে এসেছি, তোমাকে এতটুকু জানাতে এলাম
যে আমার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে ট্রানজিটের সময় তোমার লাগেজটা পূর্ববর্তী এয়ারপোর্টে রয়ে গিয়েছে। তারা 3 দিনের মধ্যে তা পাঠানোর ব্যবস্থা করবে। যদিও রাতে এই ব্যাপারটা নিয়ে জিশান খুব রেগেছিল, কিন্তু আপাতত সকালের ফুরফুরে আবহাওয়ার সঙ্গে তার মেজাজটাও ঠান্ডা আছে। ভাগ্যিস তার হ্যান্ড লাগেজটা সঙ্গেই ছিল, আপাতত ওটা দিয়েই চালিয়ে নিবে সে। জিশান অতি স্বাভাবিক ভঙ্গিতে গরম ধোয়া ওঠা চায়ের কাপটা সাদাতের দিকে এগিয়ে দিয়ে বলে, অ্যাটলিস্ট চাটা খাও, মাত্রই দিয়ে গেছে, আমি ছুঁয়েও দেখিনি। সাদাত বলে, ইটস ওকে, আমি বরং আরেক কাপ অর্ডার করছি। আরেক কাপ সার্ভ করতে টাইম লাগবে। ইউ হ্যাভ টু গো ব্যাক, রাইট? সাদাত আর কথা বাড়ায় না, নীরবে কাপটা হাতে নিয়ে প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, হঠাৎ বাংলাদেশে ব্যাক করলে, আবার কোনো কাজে? উফু, আমার দাদির নামে কিছু জমি রয়েছে এই দেশে, উনি ওগুলো বিক্রি করতে চাচ্ছেন। এই কাগজপত্রের কাজ দেখতে এলাম, সেই সঙ্গে আমি ভ্যাকেশনেও আছি, তাই ছোটোখাটো ট্রিপও বলা চলে। তোমার জব ছুটি ম্যানেজ করলে কি করে? সরকারি জব যেহেতু, আর সেই সঙ্গে লাস্ট 1 বছর আমি কোনো ভ্যাকেশনও নিইনি, তাই বেশি একটা ঝামেলা হয়নি। ছোট করে ও বলে সাদাত চুপ হয়ে যায়। আচমকা তার মনে পড়ে ওই যুবকটার কথা, যাকে ধরার জন্য দৃশানের এত তোড়জোড় ছিল। দৃশানের ভাষ্য এবং প্রমাণ মতে ছেলেটা ইয়েমেন থাকা অবস্থাতেই ওই দেশে হওয়া হামলাগুলোর সঙ্গে জড়িত ছিল। পুলিশ এবং সেনাবাহিনী যখন চিরুনি তল্লাশি চালিয়ে সকল আতঙ্কবাদীদের পেছনে পড়ে, তখন অবৈধভাবে ওই দেশ ত্যাগ করে ছেলেটা পৌঁছায় বাংলাদেশে। এই দেশে এসেও নিজের স্বভাবটা বদলায় না, অন্যায়ের সঙ্গে জড়িত নয়। ইয়েমেন সরকারের কাছে এই খবর ছিল যে তাদের দেশের একজন নাগরিক দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে, সেই সঙ্গে বাংলাদেশে এসেও টেরোরিজমে যুক্ত রয়েছে। এই খবরটা বাংলাদেশ সরকার জানার পূর্বেই নিজেদের কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে ছেলেটাকে আটকের জন্য নিজের দক্ষ সিক্রেট এজেন্টকে নিযুক্ত করেন। তাকে অর্ডার দেওয়া হয়েছিল হয় ছেলেটাকে আটক করে ফিরিয়ে নিয়ে যেতে, আর তা না সম্ভব হলে শুট করে ঝামেলা শেষ করতে। জিশান নিজের দায়িত্বটুকু সাদাতের সাহায্যে নিখুঁতভাবে পরিপূর্ণ করতে পেরেছিল। পুরনো কথা মনে পড়তে সাদাত জানতে চায়, কালপ্রিট কি সাজা পেয়েছে? জেলে আছে, চূড়ান্ত শাস্তির সিদ্ধান্তও শীঘ্রই হবে আশা করি। সাদাত আর কথা বাড়ায় না, হাতঘড়ির দিকে একবার তাকায়। তার আর 5 মিনিটের মধ্যে উঠতে হবে। গরম চাটুকে এক চুমুকে শেষ করতে জিশান নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, বাই দ্য ওয়ে, এসেছো যেহেতু, যাবার আগে আমার সুন্দর কয়েকটা ছবি তুলে যাও। এই দেশে আসার পর থেকে সুন্দর ছবি তোলার জন্য মানুষ পাচ্ছি না। সাদাত বুঝে না তার কি বলা উচিত। এসব ছবি তোলার কাজ তার দ্বারা হয় না। তাদের গ্রুপে সাইফ, রাফি আর ফারদিন ভালো ছবি তুলতে পারে, কিন্তু সে এসব বিষয়ে অপটু। তবুও সে নীরবে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করে দৃশানের মুখপানে স্থির করে। দৃশান হাসে না, বরং এক হাতের কোনোই টেবিলের উপর ঠেকিয়ে হাতের উল্টো পিঠে থুতনি রেখে কাজ ভেদ করে কুয়াশাচ্ছন্ন বাহির পানে তাকায়। মুখের অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে নির্লিপ্ততা। রেড ওয়াইন রঙের এলোমেলো খোলা চুলগুলো ক্লাচার দিয়ে মাথার উপর তুলে খোপা করা। 2-4টে চুল সে খোপা গলে বেরিয়ে এদিকে সেদিকে ঝুলে আছে। ক্যামেরায় ফোকাস করতে আচমকা সাদাতের মনে হয় সামনে বসে থাকে এই 2 বছরের সিনিয়র মেয়েটা দেখতে আকর্ষণীয়। তার নির্লিপ্ত ভাব, তীক্ষ্ণ দৃষ্টি, মুখোশটি জুড়ে লেপ্টে থাকা দৃঢ়ভাব তাকে আকর্ষণীয় করে তুলেছে যেন। সাদাত অনুভব করে সে ঘামছে। এই কড়াশীত কপালের কিনারায় বিন্দু বিন্দু ঘাম জমছে। গরম চা খাওয়ার ফলস্বরূপ নাকি সামনে বসা নারীর উপস্থিতির কারণে, তা ঠিক ঠাউর করতে পারে না। অপ্রস্তুত হয়ে সাদাত দ্রুত পরপর 4-5টা ক্লিক করে ফোনটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। আমার যেতে হবে বলে এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে প্রস্থান করে, কিন্তু বেরিয়ে আসতেই তার মনে পড়ে সে চাটার জন্য পে করে আসতে ভুলে গিয়েছে। কি অভদ্রতা! নিজের প্রতি বিরক্ত হয় সাদাত। নিজের কাণ্ডজ্ঞানহীনতার ফলে আরও এক দফা সে এম্বারসমেন্টের শিকার হলো। চট্টগ্রামে পৌঁছেও সোজা বাড়িতে ফিরতে পারেনি দুর্জয়। কিছু কাজে হেডকোয়ার্টারে গিয়েছিল, সেখানে কাজের চাপে কিভাবে সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তা টের পাওয়া গেল না। বাড়ির কলিং বেলটা যখন বেজে ওঠে তখন কেবল সন্ধ্যা নামলো। বাণী লুকিং গ্লাসে দরজার অপর পাশের মানুষটার মুখটা দেখেই দরজাটা খুলে দেয়। দুর্জয় একবার বাণীর মুখটা দেখে নিয়েই চোখ নামিয়ে নেয়, নীরবে ঘরে প্রবেশ করে। বনি তখন রুমের ভেতর হতে উকি দিয়ে তাকিয়ে দুর্জয়কে দেখছিল। দুর্জয় দূর হতে তাকে দেখে মৃদু হেসে বলে ওঠে, হ্যালো কিডো। বন্নি দাঁত বের করে হাসে। পরপর রুমের ভেতর থেকে বেরিয়ে দুর্জয়ের কাছে এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে কিছু বলে। দুর্জয় হেসে নিজের হাতের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বন্নির দিকে এগিয়ে দেয়।
বনি উৎফুল্ল হয়ে প্যাকেট নিয়ে সোফায় বসে তা খুলতে শুরু করে। প্যাকেট খুলতেই দেখে ভেতরে 5টা বিশাল চকলেট বারের প্যাকেট। বানি দূর হতে তা দেখে নীরবে। বনি দ্রুত একটা চকলেট ছেড়ে কামড় বসাতেই চোখ মুখ কুচকে ফেলে। বিদঘুটে স্বাদটা কোনো মতে গিলে নিয়ে বলে, দুর্জয় তখন পাশের সোফায় বসে নিচের পায়ের বুট জুতা জোড়া খুলতে ব্যস্ত ছিল। বনির প্রশ্ন শুনতেই অবাক হয়ে বলে, চকোলেট? আপনি না বলেছিলেন আপনি চকোলেট খাবেন? বনি মুখ কালো করে বলে, এটা টেস্ট অনেক বাজে, তিতা, একটুও মিষ্টি না। দুর্জয় এবার বিজ্ঞান ন্যায় বলা শুরু করে, দিস ইজ ডার্ক চকোলেট, 100% সুগার ফ্রি। আপনি চাইলে প্রতিদিন 20 গ্রাম খেতে পারবেন। হেলথে কোনো ব্যাড ইফেক্ট ফেলবে না। নর্মাল চকোলেটগুলোতে সুগার লেভেল অনেক হাই থাকে, অ্যান্ড সুগার ইজ নট গুড ফর ইউর হেলথ, ইউ নো। বন্নি মুখ কুচকে রয়। চকলেটের মাঝেও ভালো খারাপ আছে, সে জানতো না কেন? পাপা তো কখনো তাকে চকলেট খেতে বাধা দেয়নি। বন্নি মন খারাপ করে হাতে চকলেট বারটা সোফায় রেখে বসে রয়। মেজরকে তার ভালো লাগে, কিন্তু মেজরের খাবারের টেস্ট অনেক বাজে। সে আর কখনো মেজরের দেওয়া কিছু খাবে না। বন্নি সামান্য রাগ দেখিয়ে উঠে যেতে নিলে বানি শীতল গলায় বলে, রাগ দেখিয়ে যাবে না বন্ধি, থ্যাংক ইউ ফার্স্ট, তারপর চকলেটটা নিয়ে চুপচাপ রুমে যাও। বানির কণ্ঠস্বর শুনে দুর্জয় সামান্য অবাক হয়। সে বলে ওঠে, থ্যাংক ইউ বলতে হবে না, আই ওয়াজ কিডিং উইথ হার। আই নো যে বাচ্চারা ডার্ক চকোলেট খেতে পারে না, ওটা আমার জন্য ছিল। বন্নি, আপনার জন্য ব্যাগে আলাদা চকোলেট আছে, টেক ইট। বন্নি প্রফুল্ল হেসে দৌড়ে গিয়ে ব্যাগ থেকে আরেকটা প্যাকেট বের করে নেয়। দাঁত বের করে হেসে থ্যাংক ইউ বলে রুমে চলে যায়। দুর্জয় এবার চোখ তুলে বানের দিকে তাকায়। থমথমে মুখটা দেখে প্রশ্ন করে, কি হয়েছে? বানি স্পষ্ট গলায় বলে, আই এম নট কমফোর্টেবল ইন দিস সিচুয়েশন। আই নো তুমি মন থেকেই সাহায্য করছো আমাকে, কিন্তু আমার পক্ষে তোমার সাহায্য নেওয়া আর পসিবল না। দুর্জয় ভুরু সংকুচিত করে বাণীকে বলে, বসো বানি। বাণী চুপচাপ দুর্জয়ের মুখোমুখি সোফাটায় বসে। দুর্জয় এবার বলে, আই নো কি ফিল করছো, কিন্তু আমি তো বলেছি অপেক্ষা করো, লেট মি হ্যান্ডেল এভরিথিং। বাণী এবার গলায় জোর মিশিয়ে বলে, নো আই ওয়ান্ট। যেটা তোমার দায়িত্ব না সেটা তোমাকে হ্যান্ডেল করার অনুমতি আমি দিতে পারি না। আমি বা আমার মেয়ে কোনোটাই তোমার দায়িত্বের মাঝে পড়ে না। বাণীর কথা বলার ধরন দেখে অবাক হয় দুর্জয়। নরম স্বরে জানতে চায়, কি হয়েছে বানি? কিছু না। তুমি ডিস্টার্বড? তুমি বুঝতে পারছো না যে তুমি বন্ধির অভ্যাস খারাপ করছো। ও কিছু বললেই সেটা তোমার কেন করতে হবে? তুমি ওর কেউ নও। ওর বুঝতে হবে ওর জন্য শুধুমাত্র আমি আছি, বাকি কারোর প্রতি কোনো ধরনের আশা রাখা উচিত না ওর। কারো হেল্প ছাড়া চলা শিখতে হবে ওর। শি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে লাইফ ইজ নট দ্যাট ইজি, যে ও যখন যা চাইবে তাই পাবে। কুল ডাউন বানি, ও এখনো বাচ্চা। লাইফের কোনো ইকুয়েশন বোঝার মতো বয়স ওর হয়নি। তোমার প্রতিটা পয়েন্টের সাথে আমি অ্যাগ্রি করছি। আই নো আমি ওর কেউ না। ওকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানানোর ইচ্ছাটাও ভুল নয়, কিন্তু লেট হার গ্রো আপ এ লিটল অ্যাট লিস্ট। বানি বলে, সেটা না হয় আমি ডিসাইড করব। আপাতত আমি যেতে চাচ্ছি। আমার পরিচিত এক কলিগ সিথি আপু, ওনার সাথে কথা হয়েছে। উনি বলেছেন ওনার বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্ট খালি আছে। বাজেট সহ সব মিলিয়ে আমার আর বন্যির জন্য পারফেক্ট। বাসা পুরোটা ক্লিনই আছে। সিথি আপুর হাজব্যান্ড যেহেতু নিজেই বাড়ির মালিক, তাই 1 তারিখে বাসায় ওঠার বাধ্যবাধকতা নেই কোনো। দুর্জয় নীরবে দেখে বাণীকে। এত তাড়া, একবারও এটাও ভাবছে না একটা বাসায় মুভ করতে হলে ম্যাক্সিমাম যে ফার্নিচারগুলোর প্রয়োজন পড়ে সেগুলোও তার কাছে নেই। বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি এই শীতে মেঝেতে ঘুমাতে চাচ্ছে? মানে যে তার আত্মসম্মানকে দুর্জয়ের বিবেকবোধের থেকেও বড় হয়ে গেল? কখনো না। দুর্জয় শীতল স্বরে বলে, কোথাও যাচ্ছ না তোমরা, সেই অনুমতি দিতে পারছি না আমি, দুঃখিত। বাণী অবাক হয়, পর মুহূর্তে রেগে বলে, তুমি আমাকে বাধা দিতে পারো না, সে অধিকার আমি তোমাকে দেইনি। দুর্জয় থমথমে স্বরে বলে, বন্দি আমার কাছ থেকে কিছু নিতে পারবে না, কারণ আমি ওর কেউ না। তুমি আমার সাহায্য নিতে রাজি না, কারণ আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তাই তো? বাণীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুর্জয় নিজেই একটা লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে বলে, নো প্রবলেম, আমার কাছে এই সমস্যারও সলিউশন আছে, লেটস গেট ম্যারিড।
বাণীর গাম্ভীর্যপূর্ণ মুখটায় বিস্ময়ে ছেয়ে যায়। সে বিস্ময় মিশ্রিত স্বরে বলে, ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড। দুর্জয় তীব্র আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি সম্পূর্ণ হুঁশ আর চেতনার সঙ্গেই বলছি, আমাকে বিয়ে করা যায় বানি? সাহায্যের ইন্টেনশন নয়, জেনুইনলি বিয়ে করতে চাচ্ছি বন্নি। আর তোমার উপর আমার অধিকার নিয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ যেন কেউ না পায়, নট ইভেন ইউ। বাণী ঠায় নিজের জায়গায় বসে রয়। বরফের ন্যায় জমে গিয়েছে সে। এককালে সামনে বসে থাকে এই পুরুষটাকে বড় হয়ে বিয়ে করার জন্য দিনরাত ম্যানিফেস্ট করত সে। সেসব খুব পুরনো ঘটনা, কিন্তু আজ যখন সেই পুরুষটাই তাকে এই প্রস্তাবটা দিল, তখন তার অনুভূতি শূন্য। উত্তর দেওয়ার মতো কিছু পেল না। বাণী নিজের দৃষ্টি নামিয়ে নেয়, পরপর উঠে দ্রুত পায়ে প্রস্থান করে। রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। সোফায় বসে রয় ইউনিফর্ম পরিহিত পুরুষটা। এইমাত্র যে প্রশ্নটা করেছে তার জন্য বিন্দুমাত্র বিচলিত নয় সে নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাসী। হুট করে দুর্জয়ের মনে পড়ে যায় ফিলিস্তিনি কবি গাচ্চান কানাফানির এক উক্তি, খোদা পুরুষের কাঁধ তৈয়ার করলেন রাইফেল বইতে, আর সাথে সইতে প্রিয়তমার দুঃখের ওজন। উক্তিটা মনে পড়তে দুর্জয় চমকায়। এইমাত্র তার অবচেতন মন উক্তির পুরুষের জায়গায় নিজেকে এবং প্রিয়তমার জায়গায় বাণীকে বসিয়ে ভাবল, সে কি তবে ৫ নম্বর ধাপে পৌঁছেই গেল? ফোনের ঘন্টাটা বেজে উঠতেই সিগারেটটা মুখ থেকে নামিয়ে তা রিসিভ করে সাইফ। কানে ধরতেই অপর পাশ হতে রিনঝিনে স্বর বলে ওঠে, এই জানেন আজ কি হয়েছে? সাইফ নিঃশব্দে হেসে বলে, না না সমস্যা নেই, বলুন ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম সম্বোধনটা শুনতেই নিশা লজ্জায় মিয়ে যায়। কোমল স্বরে বলে, পোলাও রান্না শিখেছি আম্মুর কাছে, আগামীকাল রোস্ট রান্নাটাও শিখে ফেলবো। সাইফ অবাক হয়ে বলে, আজ পোলাও আগামীকাল রোস্ট, বিষয়টা ঠিক বেমানান হয়ে গেল না? একদিনে দুটো শিখতে গেলে আমি রেসিপিতে গন্ডগোল পাকাতাম, তাই আলাদা আলাদা দুদিনে শিখবো। হঠাৎ আপনি পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে রান্না শেখার তোড়জোড় করছেন কেন বলুন তো? নিশা আরেক দফা লজ্জা পায়। মুখ ফুটে বলতে পারে না যে আপনার জন্য শিখছি, বরং কথা ঘুরিয়ে বলে, পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে নিত, ক্লাসও মিস দিচ্ছি না, কোচিংও না, কেবল ফ্রি টাইমটা ইউটিলাইজ করছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু রান্না কার জন্য শিখছেন? বেসিক লাইফ স্কিল হিসেবে শিখছি। সাইফের ঠোঁটের কোণে চাপা হাসি সে ঠাট্টার সুরে বলে, হো রিয়েলি? নিশা লজ্জা পেয়ে বলে, আপনাকে সব কথা স্পষ্ট করে বলতে হয় তাই না? নিজে বুঝে নিতে পারেন না? বুঝতে পারি, তবে মুখ ফুটে সব বলতে জানাটাও কিন্তু জরুরি। শুনুন না, আব্বু যদি আমাদের বিষয়টা জানতে পারে তাহলে কি হবে? আর আম্মু তো আমাকে শুলে চড়াবে। এত সহজ? নিশ্চিন্তে এক্সাম শেষ করুন, তারপর অ্যাডমিশন দিন। আর একবার ভর্তি হয়ে গেলে তো আমি স্যার আর ম্যামের সাথে কথা বলবো। ওনারা রাজি হয়ে গেলে আর প্রমোশনটা পেয়ে গেলেই আর কোনো বাধাই থাকবে না। যদি রাজি না হয়? সেপ ঠাট্টা করে বলে ওঠে, রাজি না হলে আপনাকে তুলে নিয়ে। কথাটা বলতে বলতে সাহেব ঘুরে দাঁড়ায়। মুহূর্তে সে অপ্রস্তুত হয়ে পড়ে। অস্ফুট বলে ওঠে, স্যার। নিশা ফোনের অপর পাশ থেকে বলে, কি বলছেন? সাইফ আর অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে কল কেটে সোজা হয়ে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটাকে দেখে এতক্ষণ সে হাতে থাকা সিগারেটটাও ফেলতে ভুলে যায়। খেয়াল হতেই সঙ্গে সঙ্গে তা মাঠে ফেলে পা দিয়ে পিষে ফেলে। জুলফিকার কেমন শীতল দৃষ্টিতে সাইফের কর্মকাণ্ড দেখছে। তার মেজাজটা অত্যন্ত গরম। এইমাত্র নাইমার সঙ্গে খুব সিরিয়াস একটা ঝগড়া হয়েছে তার। জুলফিকারের রাগের মাত্রাটা আরও বেশি, কারণ ঝগড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তার মনে ছিল না, কিন্তু এখন সেই সব পয়েন্টগুলো তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সাহেব তখন ভেতরে ভিতরে ঢোক গিলছে। হবু শ্বশুর ঠিক কতক্ষণ ধরে তার পেছনে দাঁড়িয়েছিল কে জানে। ওপরওয়ালা এই কোন পরীক্ষা নিচ্ছে তার। জুলফিকার গম্ভীর মুখ করে সাইফের পাশে এসে দাঁড়ায়, গলায় সামান্য ভার রেখে প্রশ্ন করে, গার্লফ্রেন্ড? সাহেব বিব্রতকর গলায় মাথা নেড়ে বলে, হ্যাঁ, আই মিন না, মানে হ্যাঁ। জুলফিকার ধমকে ওঠে, এরকম ম্যামা করছো কেন ছাগলের মতো? সরি স্যার। জুলফিকার আর চোখে পরখ করে সাহেবকে। এককালে জুলফিকারও এরকম সিচুয়েশন পার করে এসেছে। নাইমার সাথে প্রেম করার ওই দিনগুলো। সিনিয়রদের কাছে ধরা খেয়ে কি লজ্জাই না পেতে হয়েছিল তার। জুলফিকার সামান্য গলা ছেড়ে বলে, তোমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, কিন্তু একটা উপদেশ দিচ্ছি তোমার ভালোর জন্য। একটা সুস্থ জীবন যদি চাও তাহলে কখনো কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করো না।
পালানোর সময় মেয়েটি ঠিকই হাওয়াতে গা ভাসিয়ে তোমার সঙ্গে যাবে। বিয়ের পর সারাটা জীবন তোমাকে এই বলে খোঁটা দিবে যে তুমি তাকে ফুঁসলিয়ে নিয়ে বিয়ে করেছ। সাহেব বিস্মিত ভঙ্গিতে একবার স্যারের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে স্যার কি নিজের ব্যক্তিগত জীবন থেকে পাওয়া কোনো জীবনমুখী শিক্ষার বলিয়ে আওড়াচ্ছেন। সাহেব কিছুটা স্বাভাবিক হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, চিন্তা করবেন না স্যার, আমি ওনার আম্মু আব্বু দুজনকে রাজি করিয়েই বিয়ে করব। আর তাছাড়া উনি খুব শান্ত আর লক্ষ্মী টাইপ মেয়ে, একটু বোকা কিন্তু মানিয়ে নেওয়ার মতো। জুলফিকার বলে, বাহ, প্রেমিকাকে আপনি করে বলো, আই লাইক দ্যাট। জুলফিকারের বলা শেষের কথাটা শুনে সাইফের মনে আশার প্রদীপ জাগে। সে সুযোগে সদ্ব্যবহার করে বলে, স্যার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? স্যার আমাকে আপনি মেয়ের জামাই হিসেবে কত পয়েন্ট দিবেন? আই মিন আমাকে ওনার আব্বু আম্মু পছন্দ করবে তো? আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে কি মনে হয়? জুলফিকার সরু চোখে সাইফের পানে তাকায়, মুখে গাম্ভীর্য নিয়েই বলে, সিগারেট আছে? সাইফ আরেক দফা বিব্রত অনুভব করে। ভবিষ্যৎ শ্বশুর কিনা তার কাছে সিগারেট চাইছে, দিবে কি দিবে না ভাবতে ভাবতে সাইফ নিজের পকেট হতে সিগারেটের প্যাকেটটা বের করে। সেটা থেকে একটা সিগারেট বের করে জুলফিকারকে দিতেই জুলফিকার বলে, লাইটার? সাইফ সঙ্গে সঙ্গে লাইটার বের করে জ্বালিয়ে ধরে। সিগারেটের মুখে আগুন ধরিয়ে তার দু ঠোঁটের ফাঁকে চেপে ধরে জুলফিকার। মনের রাগগুলো ধোয়ার সঙ্গে উড়িয়ে দিয়ে সে সন্ধ্যার আকাশপানে তাকিয়ে বলে, পাশমার্ক? সাইফ অবাক হয়ে জানতে চায়, মাত্র 33 কেন স্যার? তোমার এডুকেশন, কোয়ালিফিকেশন এবং জবের জন্য এই পাশমার্ক পাবে, কিন্তু সেটাও 0 হয়ে যাবে যদি কখনো মেয়েটার গার্ডিয়ানের সামনে এইভাবে স্মোক করতে গিয়ে ধরা খাও। সাইফের আগ্রহী চেহারাটা মুহূর্তেই কালো হয়ে যায়। তার মানে সে অলরেডি 33 থেকে 0-তে নেমে গিয়েছে। সঙ্গে সঙ্গেই সাইফের মনে পড়ে বাকি 67 নম্বর এখনো তার হাতে আছে। সে আবার উৎফুল্ল গলায় জানতে চায়, স্যার বাকি 67 মার্ক পাওয়ার টিপস কি? অন্য কেউ হলে জুলফিকার কখনোই এখানে বসে টিপস বিতরণ করত না, কিন্তু এই ছেলেটার জন্য সামান্য মায়া অনুভব করে সে। হাজার হোক ছেলেটার ফ্যামিলি নেই, বিয়ের পর যদি তার এই ফ্যামিলির অভাবটা পূরণ হয় তাতে ক্ষতি কি? তাছাড়া সাইফকে দেখে মনে হচ্ছে না সে টাইম পাস করছে। ছেলের নিয়ত যে বিয়ের তা জুলফিকার প্রথম দর্শনেই বুঝতে পেরেছে। তাই সে গলা সামান্য ঝেড়ে বলে, বাকি 67 মার্ক পাওয়ার টিপস হলো এফোর্ট অ্যান্ড ডেডিকেশন। একটা মেয়ের পেরেন্টস সবার আগে নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার আগে দেখবে যে তোমার এফোর্ট আর ডেডিকেশন কতটুকু। তার উপর নির্ভর করেই তারা বাকি 67 মার্ক তোমাকে দেবে। সাইফের ঠোঁটের করে মিসকে হাসি ফুটে ওঠে। নিজের বুদ্ধিমত্তার প্রতি নিজেই গর্ববোধ করে সে। ভবিষ্যৎ শ্বশুরের কাছ থেকে তাকে ইমপ্রেস করার বুদ্ধি নেওয়া একমাত্র সাইফের দ্বারাই সম্ভব। শিরশিরে হাওয়া বইছে প্রকৃতিতে, যদিও কাচের জানলাটা ভেদ করে তা ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছে না, তবে কেবিনের ভেতরটাও কম ঠান্ডা নয়। ওয়াশরুম থেকে নিজের হসপিটালের পোশাক বদলে বের হয়েছে প্রত্যয়। গায়ে তার টি শার্ট ও জ্যাকেট চাপানো। শীত থেকে মুক্তি পেতে গলায় একটা মাফলার এবং হাতে লেদারের হ্যান্ড গ্লাভসও পরিধান করেছে। ফিজা বেগম বারবার করে বলে দিয়েছে যেন ভুলেও ঠান্ডা না লাগে, তাই এত সতর্কতা। কেবিনে পা রাখতে প্রত্যয় দেখে রুমের এক কোণে সোফায় ঝিম মেরে বসে আছে জেসি। প্রত্যয় দূর হতে নীরবে দেখে তাকে। প্রত্যয়কে আজ ডিসচার্জ করা হয়েছে, এই মুহূর্তে বাসায় যাবে তারা। যদিও ফিজা বেগম এবং আরাফাত সাহেবের আসার কথা ছিল, কিন্তু বিগত কয়েকদিনের দৌড়ঝাঁপ আর মানসিক চিন্তায় আরাফাত সাহেবের ডায়াবেটিসটা পই পই করে বেড়ে গিয়েছে। বিছানা ছেড়ে ওঠার অবস্থায় নেই তিনি। পরিস্থিতি বিবেচনা করে জেসি জেদ ধরে বলেছে ফিজা বেগমকে স্বামীর খেয়াল রাখতে। প্রত্যয়ের খেয়াল সে একাই রাখতে পারবে, তার কথায় অগত্যা মানা হয়েছে। তবে আরাফাত সাহেব এই হাই ডায়াবেটিস নিয়েও তদারকি করে গাড়ি পাঠিয়ে দিয়েছে একমাত্র ছেলে এবং ভবিষ্যৎ পুত্রবধূর জন্য। প্রত্যয় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। এখন যথেষ্ট সুস্থ অনুভব করছে সে, কেবল মাথার ঘাটা শুকানো বাকি। বেডের উপর গুছিয়ে রাখা ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে প্রত্যয় সামান্য গলা ছাড়ে জেসির দৃষ্টি আকর্ষণের জন্য। জেসি তখনও বসে ঝিমুচ্ছে, বাধ্য হয়ে এবার প্রত্যয় ডাক দেয়, এক্সকিউজ মি। জেসি এবার চোখ মেলে তাকায়। লাল লাল চোখ জোড়া তুলে চাইতেই প্রত্যয় ভুরুকুচকে প্রশ্ন করে, ঠিক আছে তুমি? জেসি দ্রুত মাথা নেড়ে বলে, হ্যাঁ, তোমার ওয়েট করতে করতে ঘুম পাচ্ছিল। এ কি, ব্যাগ তুমি নিয়েছো কেন? আমি নিচ্ছি, দাও।
প্রত্যয় জেসির কথায় পাত্তা না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। নিজের শীতল হাতটা জেসির কপালে রাখতে জেসি বিস্ময়ে পাথর বনে যায়। প্রত্যয়ের শীতল হাতটা কপালে সে উত্তাপটুকু সহ্য করতে না পেরে দ্রুত হাত সরিয়ে নেয়। চিন্তিত স্বরে বলে, জ্বর এসেছে কখন? বলনি কেন? জেসি গলা ছেড়ে বলে, সিরিয়াস কিছু না, কালকে তো চট্টগ্রাম চলেই যাব, আম্মুর কাছে গেলে এভাবেই ঠিক হয়ে যাবে। প্রত্যয় দ্বিধা নিয়ে প্রশ্ন করে, আমার এসি অন করে রাখার কারণে জ্বর এসেছে? যদিও প্রত্যয় ভুল কিছু বলেনি, তবুও জেসি সেটা চেপে গিয়ে বলে, ওহো, তোমাদের ঢাকার ওয়েদার আমাকে স্যুট করেনি হয়তো। অন্য সময় প্রত্যয় বিরক্ত হলেও এখন হুট করে তার বিরক্তি গায়েব হয়ে গেল। সামান্য মায়া লাগলো, সেই সঙ্গে অপরাধবোধ। একটা মানুষ নাটক করে হোক আর দেখানোর জন্যই হোক, একটা দিন হসপিটালে তার চারিপাশে ঘুরঘুর করেছে খেয়াল রাখার জন্য, আর প্রত্যয় কিনা তারই সুবিধা অসুবিধার দিকটা খেয়াল করলো না। প্রত্যয় আরেকবার জেসির দিকে তাকায়। প্লাজো আর কুর্তির সঙ্গে একটা উলের কার্ডিগান পরে আছে কেবল। প্রত্যয় কিছু একটা ভেবে মৃদু গলায় বলে, হাত দাও। জেসি অবাক হয়ে বলে, কেন? প্রত্যয় জবাব না দিয়ে নিজের হাতের হ্যান্ড গ্লাভস দুটো খুলে জেসির হাতে পরিয়ে দেয়। ছোট ছোট বিষয়ে চটে যাওয়া জেসি শান্ত নদীর ন্যায় স্থির হয়ে যায়। কিছু বলতে পারে না, কেবল পিটপিট করে হাতের গ্লাভস দুটো দেখতে থাকে। তার দু হাতের তালু এতক্ষণ বরফের মতো শীতল হয়েছিল, তবে এখন কিছুটা আরাম বোধ করছে। প্রত্যয় আরও একটা কাণ্ড ঘটায়। নিজের গলায় জড়ানো মাফলারটা খুলে জেসির গলায় পেঁচিয়ে দেয়। মুখে সামান্য বিরক্তি ভাব নিয়ে বলতে থাকে, সৌভাগ্য হওয়ার নাটক করতে গিয়ে জ্বর বাঁধিয়ে বসে আছো। জেসির আচমকা দমবন্ধ অনুভব হয়। মুখ ফুটে বলতে ইচ্ছে করে সে মোটেও নাটক করেনি, কিন্তু তার বলা হয় না। প্রত্যয় তার কথার তেমন একটা গুরুত্ব দিবে না। মন খারাপের বাতাসে সে ধাক্কা খায় জেসির লাল হয়ে যাওয়া মুখটায়।